বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। সেখানে দাঙ্গা হচ্ছে। কখনো উপজাতি সংখ্যালঘুরা বাঙালিদেরকে মারতেছে, আবার কখনো বাঙালিরা এদেরকে মারতেছে। এভাবে করে চলতেছে বেশ কয়েকদিন ধরেই। মূলত এর মূল কারণটা কি এবং সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে বলছি। আমাদের দেশে একটা কথা আছে, আপনাকে আমি থাকতে দিলাম, আপনি থাকলেন, খাইতে দিলাম, আপনি খেলেন। দিন শেষে আপনি আমার বাড়িটা দখল করে বললেন যে এই বাড়িটাই আমার। আপনারা উড়ে এসে জুড়ে বসেছেন এখানে। বাংলাদেশের মানুষের সাথে ঠিক তেমনটাই হয়েছে। এই উপজাতিগুলো আসলে গত 100 বছর আগেও এরা বর্মা থেকে এসেছে, মায়ানমার থেকে, থাইল্যান্ড থেকে এসেছে, চীন থেকে এসেছে। এসে এখানে তারা জড়ো হয়েছে। 5 বছর থাকলো, 10 বছর থাকলো, 20 বছর থাকলো, সেখানে বংশ বিস্তার করলো, সংসার করলো। তাদেরকে বাংলাদেশের ন্যাশনালিটি দেওয়া হলো। তারা বাংলাদেশের নাগরিকত্ব পেল। তারপর বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছে তাদের থেকে বেশি উপজাতি হিসেবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। চাকরির ক্ষেত্রে তাদের জন্য কোটা আছে। মানে সাধারণ একজন বাংলাদেশি হিসেবে যে সুযোগ সুবিধাটা পায় না, তারা তার চেয়েও বেশি সুবিধা পায়, কারণ তারা উপজাতি বলে। কিন্তু আজকে দেখেন, খাল কেটে বাংলাদেশ কুমির নিয়ে এসেছে। আজকে বলতেছে তারা পার্বত্য অঞ্চলটা তারা স্বাধীন করবে। গতকালকে দেখলাম যে একজন আর্মিকে তারা কয়েকশো জন মানুষে মিলে মারতেছে, বাঙালিদেরকে ফিরাচ্ছে। আবার ওদিকে বলতেছে আমরা সংখ্যালঘু, সংখ্যালঘু আমাদের উপর নির্যাতন করতেছে। তাদের সাথে যখনই ভালো আচরণ করা হয় তারা তাদের রূপটা দেখিয়ে দেয়। বিগত শেখ হাসিনার আমলে 15-16 বছর ধরে তারা নীরব ছিল। কেন নীরব ছিল? সেখানেও মানে একটা গোষ্ঠী ছিল যারা মানে এই দলের সাথে সম্পৃক্ত ছিল। ওই আছে না, দখলদারিত্ব আছে না, মানে এই দল গেলে আরেক দল, এই দল গেলে আরেক দল, এইভাবে একটা সম্পৃক্ততা ছিল। উপজাতিরা আসলে তারা একটা বড় মহৎ উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছে। তারা পার্বত্য জেলা, যেই 3টি জেলা আছে, 4টি জেলা আছে, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এইসব জেলাগুলোকে স্বাধীন করার উদ্দেশ্যে তারা এখানে উড়ে এসে জুড়ে বসেছে। দীর্ঘ 100 বছর ধরে তারা সেখানে আছে। এখন বলতেছে না, এটা আমাদের জায়গা, এখানে আর কেউ আসতে পারবে না। আমাদের মতো বাংলাদেশি মানুষ সেখানে যেতে হলে আমাদেরকে টাকা দিতে হয়, আর্মি প্রোটোকল নিয়ে যেতে হয়। তারপর একজন মানুষ সেখানে চাষাবাদ করে, তা সে বাজারে বিক্রি করবে, কলা বিক্রি করবে বা বিভিন্ন শাকসবজি বিক্রি করবে। তাদের থেকে তারা টাকা উত্তোলন, সন্ত্রাসী করে টাকা খায়। তাদের অনেকগুলো মানে বাহিনী আছে, শান্তি বাহিনী বলেন, কুকিচিন বাহিনী বলেন, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে সেখানে। তারা দলবদ্ধ হয়ে, যারা বাঙালিরা এখানে বিজনেস করে, তাদের থেকে টাকা চাঁদা নেয়। তারপরে আপনি সেখানে রাজ্যগুলো দেখতে গেলে সেখানে আপনার থেকে টাকা নিবে, আর্মি প্রোটোকল নিয়ে যেতে হবে, অথচ এগুলো বাংলাদেশের ভিতর। তাদেরকে আমরা জায়গা দিয়েছি। এই যে বর্তমান দেখেন রোহিঙ্গাদের জায়গা দিয়েছি, প্রায় 1.5 মিলিয়ন মতো রোহিঙ্গারা আছে। তারাও একদিন বলবে যে এই এলাকাটা আমাদের, আপনারা এখান থেকে চলে যান। তারাও ভিতরে ভিতরে দেখবেন যে একটা বাহিনী গঠন করে ফেলছে। ঠিক এরকমই। তো পার্বত্য জেলার মধ্যে কতগুলো তারা বাহিনী আছে, সশস্ত্র বাহিনী। তারা খুবই শক্তিশালী। তারা এখন তারা নিজেদের পতাকা বানিয়েছে, নিজেদের গোষ্ঠী বানিয়েছে, সব কিছু মিলিয়ে এখন বলতেছে এটা আমরা স্বাধীন করব। শেখ হাসিনার আমলে চুপ ছিল, সেখানে তাদের সাথে মানে কিছু নেতাকে তা সংযুক্ত ছিল, টাকা উত্তোলন যেটা করতো সেখান থেকে ভাগ খেত। এখন মনে করেন যখন সরকার পতন হয়েছে, সেখানেও প্রতিবাদ করতে গেছে যে আমাদের দেশ এটা, আমরা এই পার্বত্য নীলাভূমিটা আমরা দেখতে আসলে এখানে আমাদের টাকা দিতে হবে কেন, আর্মি প্রোটোকল নিয়ে আসতে হবে কেন? এটা কি আমাদের দেশ না, নাকি আমরা কোনো একটা যুদ্ধক্ষেত্রের স্থান দেখতে যাচ্ছি? তো এসব বাঙালিদের পাওয়া অধিকারগুলো নিয়ে যখন কথা বলা হয়েছে, তখন তারা বলতেছে যে ওই যে একই রকমের কথা, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। আপনি কি সহ্য করবেন? আপনার
দেশে একটা মানুষকে থাকতে দিয়েছেন, তারা একটা বাহিনী গঠন করলো, থাকতে থাকতে কিছুদিন পরে বলতেছে যে এটা আমাদের জায়গা। এরা তো বাঙালি না আসলে, এরা হচ্ছে উপজাতি, সংখ্যালঘু। তারা যদি অধিকারের কথা বলে, তাহলে আমি 100% রাজি আছি তাদেরকে অধিকার দিতে। অধিকার তো অলরেডি তারা বাঙালিদের চেয়েও আরো বেশি পাচ্ছে, সব দিক দিয়ে তারা এগিয়ে পাচ্ছে। এখানে যদি রেশম যেগুলো আসে, এখানে সাধারণ বাঙালিদের যদি 5 কেজি দেওয়া হয়, তাদেরকে 10 কেজি দেওয়া হয়। এতগুলো সুযোগ সুবিধা পাওয়ার পরও তারা এখন সবল মারতেছে। তো এদেরকে কি বলা যায়, আপনারা একটু বিচার বিবেচনা করুন। মানে আপনার 5টা রুম আছে, আপনারা পরিবারের সদস্য আছেন 3 জন, 3 জন 3 রুমে থাকতেছেন, আর 2 রুম বেশি আছে। তো কেউ একজন মেহমান এসে বললো আমাকে একটু থাকতে দিন না, আপনাদের তো 2 রুম পড়েই আছে, সেখানে কেউ থাকে না। আপনি থাকতে দিলেন, এখন কিছুদিন থাকতে থাকতে পরে বলতেছে যে এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার। তারপর আপনি যখন প্রতিবাদ করতে গেছেন, প্রতিবেশীদেরকে দেখাচ্ছে যে আমার উপর নির্যাতন করতেছে, এইসব করতেছে, সেই করতেছে। এটা কি নিয়ম আসলে? বাঙ্গাল বাংলাদেশ সেনাবাহিনী এখনো অনেক তাদেরকে ভালোবাসা, মায়া, মমতা সব কিছু দেখাচ্ছে, কিন্তু চাইলে তারা একটা দিন টিকতে পারবে না সেখানে। তারা অবশ্যই শক্তিশালী, শক্তিশালী না যে এটা না। আমরা ছোটকাল থেকে একটা শুনতাম যে শান্তি বাহিনী, শান্তি বাহিনী। আপনি যদি পার্বত্য অঞ্চলে যান, আপনাকে টাকা দিতে হবে। আপনি যদি ভালো ব্যবসা করেন, আপনাকে ওদেরকে টাকা দিতে হবে। এটা ভাই কোন আইনে লেখা আছে? বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদের থেকে চাঁদা তোলে না। আর আপনার কি বাংলাদেশ থেকে আলাদা নাকি? কে বলেছে আপনাদেরকে এই সংগঠন বানানোর জন্য? সুতরাং এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা দরকার। আপনার পায়ের মধ্যে যে ফোড়াটা উঠেছে, ছোট ফোড়া, এটা বড় হতে না দেওয়া উচিত। বড় হওয়ার আগেই গেলে ফেলা উচিত। আমি বাংলাদেশ আর্মির প্রতি এবং পুলিশ, র্যাব, বিডিআর সব বাহিনীর প্রতি আহ্বান করব, তাদেরকে দমানো উচিত। তারা এখন থেকে যে আগ্রাসী হচ্ছে, ভবিষ্যতে তো আমার মনে হচ্ছে পুরো জেলা, 4-5টা জেলা দখল করে ফেলবে। তাদের হাতে এত ভারী ভারী অস্ত্র, এগুলো আসে কোথা থেকে? যে যে ভারী ভারী বোমা বানিয়েছে, এগুলো আসে কোথা থেকে? কোনো ভিন্ন দেশ থেকে কেউ মদদ দিচ্ছে না তো?